নমস্কার বন্ধুরা, এসু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প ঠাট্টা, লিখেছেন সমরেশ বসু। বিয়ে হয়ে গেল সন্ধ্যা লগ্নেই। ফাল্গুন মাস, মাসের শেষ। সানাইওয়ালা চোখ বুজে ঢোলে ঢোলে বাজিয়ে চলেছে সেই চির পরিচিত গানখানি, চোখের বানে বিঁধলে পরাণ এখন প্রাণে বাঁচি না। সানাইয়ে রঙের সুর, আর বাতাসে ইতিমধ্যেই লেগেছে সুর উদাস চৈত্র বাউলের। যেন ঘরের কোণে সুখের শয্যায় ডাক পড়েছে রিক্ত মহানন্দ ঘর ছাড়া সন্ন্যাসীর। বিয়ে হলো শহরতলির আধাপল্লী এক জায়গায়। বিয়ে বাড়ির আলোর আর মানুষের ভিড়ে উদাস হাওয়া চলেছে গান করে আপন মনে। চোখের জলে হেসে হেসে মর্মরিত সে সুর বাড়িটার বকুলের বাতাসে চাপা গাছের ঝাড়ে। সবাই খুব খুশি। সন্ধ্যা লগ্নেই বিয়ে শেষ। রাত্রি 9টার মধ্যেই খাওয়া দাওয়ার পালাও চুকে গেল একরকম। কলকাতার বরযাত্রীরা কলকাতার মানুষ, 20 মাইল দূর মফস্বল, যেন কত দুস্তর ব্যবধান। ট্রেন ধরতে পেরে সবাই খুশি। বর শুধু খবর পাঠিয়েছিল তার বন্ধু দীনেশ বরযাত্রী এসেছে, সে যেন আজ না যায়। বরকে নিয়ে আসা হয়েছে বাসর ঘরে। বর বেশ সুপুরুষ যুবক, নাম শিবেন। খুবই সপ্রতিভ আর সাবলীল। অসংকোচ কথা ও হাসিতে বাসর পায় একলাই তুলেছে মাতিয়ে। কাইয়ে বলিয়ে বলে ইতিমধ্যে নাম করে ফেলেছে, একেবারে চোখে মুখে কথা। কলকাতায় প্লাইউডের ব্যবসা করে টাকা করেছে বিস্তর, যাকে বলে বড়লোক জামাই। সেই জন্য চালে একটু মাত করে ফেলা অতি সপ্রতিভতা। কোণে আছে পাশে, গাঁটছড়া বাঁধা। মেয়েটিও একটু বাছাই, অর্থাৎ সুন্দরী। হাতে পায়ে গোছে, চোখে মুখের ধারে সুবাঁধা মস্ত খোপায় সে রূপসী। তার উপরে যেটুকু ভার সেটুকু হলো তার অলংকার, প্রসাধন ও সিল্ক সারিসজ্জা। নাম তার রানী। কটাক্ষ ঝিলিকে আর হাসি টেপা ঠোঁটে বোঝা যাচ্ছে সে বেশ খুশি। মেয়েরা বাসর জাগাতে বসেছে আসর জাগিয়ে। নিরঙ্কুশ মেয়েদের রাজ্যে অসংকোচে একলা শিবেন মেতে গেছে মজলিসে। শালি আছে নানান শ্রেণীর। রানীর সহোদরা থেকে পিস্তুত মাস্তুত নানান সম্পর্কের বোন। তাছাড়া বান্ধবীর দল আর সকলেই বাসর ঘরের উপযুক্ত, অর্থাৎ ডাসা। বয়সে কম বেশি ঢল খাওয়া দলে আছে বিবাহিতা শালি ও শালাজ বাহিনী। বয়সে ঢল হলেও চোখে মুখে কথায় কেউ কম নয়। এদের মধ্যে বিশেষ করে আছে বাণী, রানীর বিবাহিতা দিদি। সে আছে শিবেনের পাশে, শুধু বাসর জমাবার জন্যে নয়, বরকনের সামাজিক নিয়মকানুনের পরিচালনাও তার হাতে। একে নমস্কার করো, রূপোর জাতিটা হাতছাড়া করো না ভাই শিবেন, কাজল লতাটা খোপায় গুজে রাখ রানী, এইসব বলছে মাঝে মাঝে। তাছাড়াও আছে ছানি পড়া চোখ রাতকানা রানীর বুড়ি দিদিমা। পাকা রসের বাড়াবাড়ির মুখে তিনি থেকে থেকে ছাড়ছেন সেকেলে কাঁচা রস। আর বাদবাকি বয়স্ক বয়স্কাদের এ আসরে প্রবেশ নিষেধ। জমেছে প্রথম থেকেই। প্রথমেই বাণী নিয়ে এলো এক মুখ ঢাকা থুত্থুরি বুড়িকে। বলল, শিবেন ভাই, ইনি তোমার আর এক দিদি শাশুড়ি, পেন নাম করো। শিবেন এক মুহূর্তেই দিদি শাশুড়ির আপাদ মস্তক দেখে বলল, মাপ করবেন দিদি, এর মুখ না দেখে পেন নাম করতে পারবো না। কেন? শিবেন চোখ ঘুরিয়ে বলল, মানুষটা বুড়ি থুত্থুরি হলো, পা দুখানি কেমন বাচ্চা বাচ্চা আলতা পড়া যেন। অমনি হাসির হুল্লোড়। দিদি শাশুড়ি লাফিয়ে উঠে ঘোমটা খুলল। দেখা গেল রানীর এক 14 বছরের বোন। ও মা, কি চোখ ভাই জামাইয়ের! আসল দিদিমা বললেন, দূর বোকা জামাই, ওই পাই তো খপ করে হাত দিতে হতো। ও মা, কি অসভ্য! অসভ্যতা কিনা কে জানে, তবুও বাসর ঘরে চোখে চোখে হাসির ঝিলিক, ইশারা ইঙ্গিত, ঢোলে ঢোলে গায়ে পড়াপড়ি, ঠাট্টা ও বিদ্রুপে ঘুরে ফিরে একটাই বিচিত্র সংকেতে রুকিঝুঁকি। লক্ষ্য করলে এরই মধ্যে চোখে পড়ে কোনো চোখে চাপা বিদ্বেষ কিংবা বিষাদ। সে খুবই নগণ্য। আসলে বাসর জাগে যৌবনের আসরে। কেউ বলে, এই রানী চোখ তুলে দেখ। শিবেন বলে ঠোঁট টিপে, কার দিকে? আবার হাসি। কি মুখ ফোড়, অর্থাৎ জামাই একেবারে এক্সপার্ট। তারপরে গান, জামাইকে গাইতে হবে। সে মাথা নেড়ে একেবারে অস্বীকার করলো। আসলে তার হাত ইলেকট্রিক গিটারে খেলে ভালো। বাণী বলল, হেরে গেলে ভাই শিবেন, তবে শোনো, এবার আমার বোনেদের গান।
বলে সে একে একে ডাকতে লাগলো আর একে একে এসে বসতে লাগলো হারমোনিয়ামের সামনে। সবাই যখন এলিয়ে পড়ল গান গেয়ে, তখন শেষ রাত্রের ওস্তাদের মতো শিবেন টেনে নিল হারমোনিয়ামটা। গলা শুনে বোঝা গেল একেবারে আনাড়ি নয়, গজল সুরে গাইল। সবাই বলে উঠল, ইস কি মিথ্যুক লোক রে বাবা, অর্থাৎ জামাই গান জেনেও মিথ্যে বলেছে। গায়িকারা একেবারে মুষড়ে না পড়লেও হেরে যাওয়ার পাল্লাটা যে ভার হয়ে রইল তাদের দিকেই। ঠোঁট বেঁকিয়ে হেসে বলল এবার এক্সপার্ট শিবেন, আমাকে তো হলো অনেক টেস্ট, এবার আপনাদের হোক। বলে পকেট থেকে বার করলো মস্ত বড় চামড়ার পার্স। একখানি নতুন 10 টাকার নোট রাখলো সামনে। অন্য পকেট থেকে গোল্ড ফ্লেকের টিন বের করে একটা সিগারেট নিয়ে বলল, নিজের হাতে সিগারেট ধরিয়ে যে দিতে পারবে 3 টান তাকে 10 টাকার নোট। কে পারেন? অমনি নারী বাহিনীতে হাসি উত্তাল, ঢেউ ঢলাঢলি। কি চালাক! বাণী বলল ঠোঁট উল্টে, পারি নে ভেবেছ? তবে সিগারেটই যদি টানবো 10 টাকা কেন, ওটা ডবল হোক। তাই সই। শিবেন রাখলো আর একটা নোট। অপ্রস্তুত বাণী এবার হেসে উঠল খিলখিল করে। ঠাট্টা করেও ভদ্রলোকের মেয়ে একবার সিগারেট টানলেই যে তার ভ্রষ্ট দোষ হয় এটাই সে জানে। তাছাড়া ঠোঁটে সিগারেট, মুখে ধোয়া, মা গো! বলল, ওয়াক, ও আমি 100 টাকাও পারবো না ভাই। অনেকেই হেসে হেসে বলল, আমি পারি, কিন্তু কেউ পারল না। যেন হয়তো পারত কেউ কেউ, শুধু নির্জনে দুজনের বাজি হলে। কিন্তু এত মেয়ের মধ্যে সভাস্থলে বসে তা কি পারা যায়? ছি, বলবে কি লোকে? কেবল অনেকের হাস্যদীপ্ত চোখে ছায়া জেগে রইল 2টি 10 টাকার নোটের, আর নোটে ছাপা সিংহের হিংস্র দাঁত। ভ্যাংচাতে লাগলো তার চেয়ে কড়া হাসিতে। জয়ের উল্লাসে যেন এই হাসিটি তীব্র ঠাট্টায় জ্বলতে লাগলো শিবেনের ঠোঁটে। ওদিকে সানাইওয়ালাটি খেপে গেছে। চোখের বানে বিদলে পরানে বাসরের দক্ষিণ জানালায় দীর্ঘশ্বাস ঝরে বকুলের বাতাসে। শিবেন বলল, পারলেন না কেউ? এদিকে জিজ্ঞেস করে দেখুন, বলে ইশারায় দেখিয়ে দিল বাঁয়ে কোণে রানীকে। একজন বলল, কিলো রানী? রানী লজ্জায় হারিয়ে গেল সিল্কের শাড়িতে। হঠাৎ একজন বলল, আমি পারি। সবাই ফিরে তাকালো সেদিকে। রানীর পিস্তুত বোন মায়া। চোখে মুখে নেই এমন কিছু বাসরের চাকচিক্য, বরং রুক্ষ চুলগুলো বাতাসে মুখে এসে পড়েছে। দেখতে একরকম। বয়স হবে 20-22। এসেছে কলকাতা থেকে। লেখাপড়া জানা মেয়ে, একলা এসেছে। সবাই দেখলো মায়া টিপে টিপে হাসছে, আর সকলের মতোই যেন ছলনার হাসি। শিবেন বলল, সত্যি? মায়া বলল, মিথ্যে বুঝি? ভেবেছেন হেরে যাব সবাই? দিন সিগারেট আর দেশলাই। সবাই হেসে উঠল খিলখিল করে, সবচেয়ে উচ্চকণ্ঠ বানিয়ে। তবু যেন হাসিটা সকলের একটু লাগাম ধরা, একটু চমকে চমকে উঠছে সকলের ভ্রু। পরমুহূর্তেই ফস করে জ্বলল দেশরাইয়ের কাঠি। দেখা গেল মায়ার ঠোঁটে সিগারেট ধরিয়ে 2 আঙ্গুলে ধরে গুনে গুনে টান দিল 3টি। যেন কত এক্সপার্ট। তারপরে হাসি। আশা ছিল হেসে উঠবে সকলে, কিন্তু মায়ার ঠোঁটের ফাঁকের ধোঁয়া যেন চেপে বসল সকলের মুখে। কি যেন ঘটে গেল। বন্ধ হলো হাসি। সকলের চোখে চোখে কি কথা বিনিময় হলো নিঃশব্দে। চাপা বিদ্বেষ ও ঘৃণা দেখা দিল চোখ ও ঠোঁটের কোণে। বাসরটি হয়ে উঠল অ্যাসিডের গন্ধ পাওয়া সাপের মতো থমকানো সন্দিগ্ধ। শিবেনের ডগলাসি গোফের ফাঁকে দেখা দিল মাছের গন্ধ পাওয়া অভিজ্ঞ চতুর বেড়ালের হাসি। মায়ার দিকে ফেরানো তার একটি চোখ একটু ছোট হয়ে গেল। ভাবখানা, চিনেছি। বলে উঠল, গুড, একে বলে স্পোর্টিং স্পিরিট। আমার খুব ভালো লাগে। বলে নোট 2খানি তুলে দিলে মায়ার হাতে। দেওয়ার সময় একটু যেন আঙুলের চাপ লেগে গেল মায়ার হাতে। মনে মনে চমকে থতিয়ে গেল মায়া, তবু মুখে হাসল ফিকফিক করে। আর সবাই হাসবার চেষ্টা করল, কিন্তু একেবারে খাপছাড়া হাসি। কোথায় ভাঙন ধরে গেছে। প্রথমে একেবারে নির্বাক হলো বাণী। সে হঠাৎ বলল, আসছি ভাই শিবেন। বলে সে বেরিয়ে গেল। তারপর একে একে বিদায় নিতে লাগলো সবাই, জমাটি আসর ভেঙে। সকলের দৃষ্টি মায়ার মুখের কাঁথায় ছুঁচের ফোঁট দিয়ে গেলে। মায়াও উঠল, হাসল তেমনি শিবেনের মুখের দিকে চেয়ে। এর মধ্যেই যেন বসে গেছে চোখের কোল, একটু ত্রাস, সামান্য বিষণ্ণতা। গোপ বাঁকিয়ে একটু ঢুলুঢুলু চোখে যেন একটু অর্থপূর্ণ হেসে ঘাড় নাড়ল শিবেন। জিজ্ঞেস করল, বাড়িটা কোথায় কলকাতায়?
মায়া বলল, 3/12 ভবানী পাঠক লেনে। কিন্তু বিদ্বেষে চোখ জ্বলছে কোণে রানীর। দিদিমা বললেন ফিসফিস করে, সুবর্ণ বিধবা হয়ে মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে। সুবর্ণ মায়ার মায়ের নাম। এতক্ষণে সানাইওয়ালাটার তাড়ি গেলা দম ভরা হৃৎপিণ্ডে অবসাদ এসেছে। সুরটা যেন কেমন এখন, চোখের জলে কেঁদে কেঁদে তোমারই পথ চাহি গো সুরে বাজছে। বাসরের ঘরে আসর ভেঙেছে বটে, উৎসবে শেষে ভোজ ভাঙা ইঁটু কাটার হাটে বসেছে আরেকটি আসর। রানীর বাবা মাও আছেন সেখানে। সেখানে ছি ছি, ফিস ফিস, ঘৃণা ও বিদ্বেষ। শুধু তাই নয়, এমনকি শুধু টাকার হ্যাংলামিও নয়, আত্মীয় স্বজনের মুখে চুনকালি মাখা লোভ ও অভ্যাস নোংরামিটুকু টের পেয়েছে সবাই। বাণী বলল, জামাই তো বোকা নয়, স্পষ্ট দেখলাম সে কীরকম করে হাসছে। চানকে দেখে ভাবল তার শালীরা বুঝি সবাই এরকম। সকলের মাথা হেঁট। মায়া এসে দাঁড়ালো কাছে। অমনি সবাই চুপ হয়ে গেল। সকলের চোখ থেকে ছুটে এলো রাশি রাশি কাঁটা। মায়া যেন এসব দেখেও দেখল না, টাকার কথাও তুলল না একবার হেসে। মুখে ছড়ানো রুক্ষ চূর্ণ চুল সরিয়ে হেসে জিজ্ঞাসা করল রানীর মা সুখদাকে, মামিমা বড্ড ঘুম পেয়েছে, কোথায় শোবো? সুখদা অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, বড় বৌমার ঘরে। সবাইকে একবার আর চোখে দেখে হেসে চলে গেল মায়া। তার নরম বুকের ভাঁজে ভাঁজ করা দুটি নোট ভিজে উঠেছে বিনবিনে ঘামে। সেখানে যেন নোটে ছাপা সিংহগুলো গর্জাচ্ছে, আর মায়ার ধুকধুকি বাড়ছে আরও জোরে। বাণী বলল হিসিয়ে চিবিয়ে, আচ্ছা মেয়ে, পিস্তু তো বোনই হও আর যাই হও, দেখি তোমাকে পারি কিনা সায়স্তা করতে। রাত পোহালো। কথা হলো জলযোগ করে বেলা 10টার গাড়িতে যাবে মেয়ে জামাই। কুশণ্ডিকা হবে কলকাতায় গিয়ে। কিন্তু সারা বাড়িটাতেই যেন কি ঘটে গেছে। রানীর বৌদি ও বোনেরা, অন্যান্য আত্মীয় স্বজনেরা কেবলই ফিসফাস করছে। বাতাসও করছে তেমনি হুঁশাস করে, যেন তিক্ত চাপা স্বরে শুধু বলছে, ছি ছি। মায়া চা খাচ্ছিল বড় বউয়ের ঘরে। রানীর ছোট বোন এসে ঠোঁট বেঁকিয়ে বলল, মায়াদি, মা ডাকছে তোমাকে খাবার ঘরে। চকিতে একটু ছায়া খেলে গেল মায়ার চোখে। তারপর ঠোঁট টিপে হাসল। ভেঙে পড়া বাসি খোঁপা গোছাবার চেষ্টা করলো একটু। আঁচল গুছিয়ে নিল, হাত চাপলো একটু বুকে। এসে দেখল গুরুতর ব্যাপার, যেন সভা বসেছে। সুখদা আছেন, বসে আছেন তার স্বামী প্রকাশ রঞ্জন। শত হলেও তারই ভাগ্নি। বাড়ির বউয়েরা মেয়েরা আছে, আরও আছে আত্মীয় স্বজন 2-4 জন। সবচেয়ে বেশি আছে বাণী নিজে, এমনকি রানীও আছে গাঁটছড়া কাঁধে নিয়ে। শিবেন গেছে বাইরের ঘরে বন্ধু দিনেশের কাছে। সকলের মুখ গম্ভীর। দিদিমা বললেন ফিসফিস করে, একে কলকাতায় বাস, তার অভাব, 12টা বেজে গেছে মেয়ের। সুখদা বলল মায়াকে, ঠাকুরজি কি তোকে এসবও শিখিয়েছে? মায়া যেন বোঝেনি কিছুই। বড় বড় চোখ তুলে বলল, কি? দপ করে জ্বলে উঠল বাণী, ন্যাকামো করিস নে, এই সিগারেট বিড়ি খাওয়া কতদিন চলছে? মায়ার কটা কটা মুখ কালো হলো একটু। বলল, আমি তো খাইনে। বাণী জ্বলে উঠল আরও। তিক্ত গলায় বলল, তবে বুঝি টাকা পেলেই খাস? সারা ঘরের চোখগুলি নিঃশব্দে যেন ওই কথাই জিজ্ঞেস করল তাকে। মায়া যেন কতই অবাক। এমনি স্বরে বলল, সিগারেট খেলে কেউ টাকা দেয় নাকি? কে যেন বলে উঠল, কি বাজি। মায়া আবার বলল, ও তো জামাইবাবুর সঙ্গে বাজি হয়েছে তাই। সভার প্রতিনিধি নেত্রী বাণী ফুঁসে এলো শিখার মতো, ওসব জানি, কারা বাজি লড়ে সিগারেট ফুঁকে তাও জানি, কিন্তু এ বাড়িতে ওসব চলবে না। যা, টাকা ফিরিয়ে দিয়ে আয় শিবেনকে। মায়ার মনে হলো বুকের মধ্যে সিংহগুলো আঁচড়া আঁচড়ি করছে। বলল, টাকা তো আমাকে জামাইবাবু দিয়েছেন। আরও জোরে ছেঁকে উঠল বাণী, অত আর জামাইবাবুর সোহাগ দেখাতে হবে না, দিয়ে আসতে হবে টাকা। নিঃশব্দে ক্রুদ্ধ চোখে সমস্ত ঘরটাই সায় দিল বাণীর কথায়। এমনকি রানীও মনে মনে বলল, শয়তান কোথাকার। মায়া বলল শান্ত ঝিম ধরা অথচ পরিষ্কার গলায়, কেন টাকা দিতে যাব বাণীদি? রাগে ও ঘৃণায় রুদ্ধশ্বাস সমস্ত ঘরটা। বাণী যেন মারতে এলো, ওসব জানি নে, ওসব করে টাকা নেওয়ার ঢের জায়গা আছে, এখানে চলবে না। মায়া বলল আরও পরিষ্কার গলায়, দিতে হয় তোমরা দিয়ে এসো, আমি নিজে পারবো না।
বলে সে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। সারা ঘরটা অসহ্য রাগ ও ঘৃণায় নির্বাক। আরও আশ্চর্য, টাকাটা কিন্তু বের করল না মায়া কিছুতেই। ভেঙে পড়া খোপাটা দেখিয়ে চলে গেল বাইরে। সুখদা তিক্ত গলায় বললেন স্বামীকে, কি ভাগ্নি তোমার, 2 কলম লিখে একটু বোনকে জানিয়ে দাও। তাই ঠিক হলো, অন্তত বাড়িতে গিয়ে যাতে মায়ের কাছে ধরা পড়ে মায়া। তবুও জ্বলতে লাগলো সারা ঘরটি। ওদিকে আবার তারা আছে মেয়ে জামাই বিদায়ের। আর এই সময় বাইরের ঘরে জমে গেছে শিবেন আর দীনেশ। দীনেশ চোখ বড় করে বলল, মাইরি। শিবেন বলল, মাইরি? এমন ফুকলে মিনার্ভা কাপের মিস ক্যাথিকেও বলে ওদিকে থাক। শিবেন মুখুজ্জের চোখকে অত সহজে ফাঁকি দেওয়া যায় না। মুখ দেখেই বুঝেছি। চট করে মেরে নিলে 20 টাকা। ঠিকানা নিয়ে নিয়েছি। দীনেশ বলল, সত্যি? গুড বয়, কাজ সেরেই রেখেছিস। তবে শিবেন বলল, ব্যবসা করি প্লাইউডের, কাঠ যতই পাতলা হোক, ব্রেন ঠিক ভারী আছে বাবা। 2 বন্ধু হাসলো চোখে চোখে চেয়ে। তারপর যাওয়ার সময় এলো ঘনিয়ে। সকলের ব্যস্ততার ফাঁকে সুখদা ও প্রকাশরঞ্জনকে প্রণাম সেরে নিল মায়া। হাতে ছোট একটা পুটলি। কেউ কিছু জিজ্ঞাসাও করল না, বললও না থাকতে। প্রকাশরঞ্জন তার হাতে একটা চিঠি দিয়ে বললেন, তোর মাকে দিস, আমার চিঠি। না দিলেও আমি জানতে পারবো পরে। মায়া ঘাড় নেড়ে চলে গেল। কেবল এই ব্যস্ততার মধ্যেও সারা বাড়িটা এক মুহূর্ত বিস্মিত অসহ্য ক্রোধে দেখল তার চলে যাওয়া। সানাইওয়ালা বাজাচ্ছে একটা চেনা ভৈরবী সুরের গান। বিদায় দিতে অনেকেই এলো স্টেশনে। বাণীও আছে। কয়েক মিনিট দেরি আছে গাড়ির। শিবেন আর দীনেশ সিগারেট খাওয়ার জন্য একটু সরে গেল ভিড়ের মধ্যে। হঠাৎ চোখে পড়ল মায়াকে। দাঁড়িয়ে আছে বুকে আড়াআড়ি হাত রেখে। শিবেন নাম ধরেই ডাকল, মায়া না? নাম শুনে চমকে ফিরল মায়া। এক মুহূর্ত অবাক হয়ে হঠাৎ হেসে বলল, কে, জামাইবাবু? এই গাড়িতে যাচ্ছেন? শিবেন দীনেশের দিকে একবার দেখে বলল, হ্যাঁ। তুমি কি এই গাড়িতেই যাচ্ছ? তুমি? সম্বোধন শুনে যেন ঝিলিক দিয়ে উঠল মায়ার হাসি। বলল, হ্যাঁ। তবে এক কামরাতেই চলো। কোন ক্লাসের টিকিট আপনাদের? 2nd। তোমার 3rd? তা হোক না, চার্জ দিয়ে দেব। চলো চলো। হাত না ধরেও যেন তাকে হাত ধরে টেনে নিয়ে এলো শিবেন। তার শিকারী জীবনের অভিজ্ঞতা বোধহয় একবারও মনে করল না নতুন বউ রানীর কথা। আর সকলে চোখে দেখা দিল এক অশুভ সংকেত। বাণী বলে দিল রানীর কানে কানে, সাবধান, ডাইনি পিছু নিয়েছে। গাড়ি এলো, সঙ্গে গেল রানীর ছোট্ট বোন। আর ছিলেন পিতৃহীন শিবেনের বরকর্তা মেসমশাই। বাণী যেন তাকেও চোখ দিয়ে বলতে চাইল, সাবধান। লোকাল ট্রেন চলল ধিকিয়ে ধিকিয়ে। মায়া বসেছে রানীর পাশে, কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে রানী। রাগে, ঘৃণায় ও অভিমানে নতুন বউয়ের চোখে আসছে জল। বাপ মাকে ছেড়ে আসার কান্নাটা চাপা পড়ে গেল। শিবেন আর দীনেশ রয়েছে পাশাপাশি মায়াদের মুখোমুখি। মেসমশাই বসেছেন একটু দূরে। এমনিতেই তিনি কিঞ্চিত কৃপাপ্রার্থী শিবেনের কাছে। ওরই পয়সায় কেনা নতুন জামা কাপড় পরে সেজে এসেছেন বরকর্তা। ভয়ও করেন কিছু কিছু। দীনেশকে মায়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিবেন। তারপর বলল, না বলেই চলে এসেছিলে যে তুমি? মায়া বলল, ভেবেছিলাম গাড়ি ধরতে পারবো না। শিবেনের গোপের ফাঁকে হাসিটুকু যেন চাপতে পারছে না নিজেকে। আড়ে আড়ে দেখছে রানীকে। ভগ্নিপতির চেয়েও একটু বেশি রস গলায় ঢেলে বৌভাতের বিশেষ নিমন্ত্রণ জানালো মায়াকে। তারপর বলল, আজই চলো না। মায়া হেসে ঘাড় নাড়ল নীরবে। একটু যেন বিদ্রূপের সুরেই বলল শিবেন, কেউ বুঝি ভাববে? ঠোঁট টিপে হেসে ঘাড় নেড়ে সায় দিল মায়া। কথা শেষ হতে চায় না শিবেনের। দিনের শুধু চেয়ে আছে খানিকটা নির্লজ্জের মতো। একবার মায়া কথা বলতে গেল রানীর সঙ্গে, কিন্তু সেখানে সিল্কের শাড়ি যেন কোচকানো পাথর হয়ে গেছে। কথা নেই, মুখও ফেরালো না। গলার কাছে যেটা ঠেকেছিল রানীর, সেটা গলে পড়ছে চোখ দিয়ে। আর মায়ার বুকের মধ্যে আঁচড়াচ্ছে শানিত নখে সেই জানোয়ারগুলো। এলো শিয়ালদা স্টেশন। শিবেন মায়াকে বলল, একটু আড়ালের ফাঁকে, তোমাদের বাড়ি যাব শিগগিরই। তারপর ট্যাক্সি ডাকা। বিদায় নিল মায়া। শিবেন আর দীনেশ সেদিকে দেখে মুখোমুখি ফিরল দুজনে। ভবানী পাঠক লেনে সন্ধ্যা নামো নামো। একটি বন্ধ কানা গলি। ফাল্গুনের শেষ বাতাস এখানে ভুলে ঢোকে কখনো কখনো।
ঢোকে রোষে দিশাহারা হয়ে। মায়া এলো এই সময়। 3x12 বাড়িটা একেবারে শেষে, একতলা দক্ষিণ চাপা ঘরটা মায়াদের। লাইটের কানেকশন নেই। হ্যারিকেন জেলে পড়তে বসেছে 14, 12, 10, 8 বয়সের 4টি ছেলে মেয়ে। মায়ার ছোট ছোট ভাই বোন। তার বড় 18 বছরের ভাইটি নিশ্চয়ই গিয়েছে টিউশনিতে। মায়া বড় সকলের। এক কোণে বিছানায় শুয়ে আছেন অসুস্থ মা সুবর্ণ। স্বামী মারা গেছেন 4 বছর। সব কিছুর সঙ্গে এখনও সেই শোকটুকু চেপে আছে বুকে। লাফিয়ে উঠল ভাই বোনেরা। মা, দিদি এসেছে, বিয়েতে খুব খেয়েছিস না? মায়া হাসল একটু। সুবর্ণ পাশ ফিরলেন আস্তে আস্তে। বললেন, মায়া এলি? হ্যাঁ মা। কি এনেছিস দিদি অতগুলো? দেখাচ্ছি, বস আগে। সুবর্ণ বললেন, দুপুরে ফিরবি বলেছিলি? মায়া বলল, ফিরতাম, কিন্তু সীতাদির জামা কাপড়গুলো ছেড়ে দিয়ে একেবারে নিজেরটা পরে এলাম মা। তাছাড়া একটু ঘুরে এসেছি। বিয়ে হলো ভালো মতো? বর কেমন? সবই ভালো মা। আমার কথা কিছু বলল দাদা বৌদি? হ্যাঁ, দুঃখ করল অনেক। নিঃশ্বাস চলল সুবর্ণের। তারপর মায়ার দিকে ফিরে মনটা চমকালো একটু। উৎকণ্ঠিত হয়ে বললেন, তোকে অত শুকনো দেখাচ্ছে কেন রে মায়া? হাতে ওগুলো কি? মায়া হ্যারিকেনটা সামনে এনে মায়ের কাছে বোঝা মুক্ত করল। বলল, তোমার সেই 8 টাকা দামের ওষুধটা এনেছি মা। উদ্বেগ ভরা গলায় জিজ্ঞেস করলেন সুবর্ণ, কোত্থেকে রে? মায়া নিঃশব্দে হেসে বলল, বলছি। আর হেনা, মিনু, নন্টি, বিরুর জন্য 4টে জামা। অমনি 4 জনে ছো মেরে তুলে নিল জামা। সুবর্ণ তেমনি ব্যাকুল গলায় বললেন, কোথায় পেলি টাকা? মায়া হেসে বলল, বলছি গো, বলে প্রকাশ রঞ্জনের চিঠিটা দিল সুবর্ণকে। তোমাকে চিঠি দিয়েছেন মামা। সুবর্ণ রুগ্ন চোখে ভ্রু কুঁচকে পড়লেন চিঠি। বেশ বড় চিঠি। তারপর অনেকক্ষণ চোখ বুজে রইলেন চিঠিখানা বুকে নিয়ে। মায়া নিঃশব্দে বসে রইল মায়ের কাছে। ছোট ছোট ভাই বোনেরা তখন জামা দেখতে, ভালো মন্দির বিচারে মগ্ন। আচমকা নিঃশ্বাস ফেলে বললেন সুবর্ণ, সিগারেট কি খেয়েছিস আর কখনো? মায়া বলল, না মা। সুবর্ণ চোখ খুলে বললেন, কষ্ট হয়নি? মায়া কথা বলল না। সুবর্ণ ডাকলেন, মায়া। মায়া বলল, হ্যাঁ মা। বড় বিচ্ছিরি গন্ধ, সহ্য করতে পারিনি, রাত্রে বমি হয়ে গেছিল। সুবর্ণ বললেন, তবুও? আর কিছু বলতে পারলেন না। রুগ্ন হাত দিয়ে কাছে টানলেন মায়াকে। মায়ার জল ভরা চোখ দুটি আঁচল দিয়ে মুছিয়ে বললেন রুদ্ধ গলায়, কাঁদিস নে। জোয়ারের ভরা গঙ্গার মতো নিঃশব্দ হয়ে রইল দুজনে। কেমন লাগলো গল্পটা? আমার গল্প শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। তো আজকের মতো তোমাদের বিদায় জানাচ্ছি। আবার কোনো দিন নতুন কোনো এক গল্পের সাথে তোমাদের সামনে হাজির হব।